আর এটা যদি 25টা ভাগে ভাগ করি তাহলে এক একটা ভাগে কতটুকু আসবে 2 মাইক্রোমিটার, তাই না? জি ম্যাম। হ্যাঁ, তাহলে হচ্ছে যে যেখানে আমাদের চুলি হচ্ছে অনেক চিকন, সেটাকে আমি 25টা ভাগে ভাগ করছি, সেটুকু 25টা ভাগে অতটুকু ছোট ছোট পার্টিকেলস আমাদের বডিতে কত ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে। ও একটা কথা বলে যে আমাদের লাংয়ে চলে যায়। এখন লাংয়ে চলে যায় কেন? কারণ হচ্ছে তুমি তোমার যে লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অক্সিজেন, সেটা তুমি এয়ার থেকে ইনহেল করছো। সো এয়ারের মধ্যে যখন এই পার্টিকেলসগুলো থেকে যাচ্ছে বা এটা যখন ইন্ডাস্ট্রি থেকে প্রডিউস হচ্ছে, সেটাকে পিউরিফাই করা হচ্ছে না, তখন সেটা তোমার রেসপিরেটরি সিস্টেমের মধ্যে চলে যাচ্ছে। আর হচ্ছে আমরা আগে ছোটবেলায় হচ্ছে কার্বন মনোক্সাইড পড়েছিলাম না, যে কার্বন মনোক্সাইডের সমস্যাটা, জি ম্যাম। কার্বন মনোক্সাইড হচ্ছে তোমার ব্লাডের সাথে মিশে যায়, কার্বক্সি হিমোগ্লোবিন গঠন করে। কার্বক্সি হিমোগ্লোবিন গঠন করে এবং হচ্ছে অক্সিজেনের যে হিমোগ্লোবিন ক্যাপাসিটি, ক্যারিং ক্যাপাসিটি, সরি ব্লাডের যে হিমোগ্লোবিন ক্যারিং ক্যাপাসিটি, সেটাকে সে কমিয়ে ফেলে, তাই না? তো হচ্ছে তোমার পার্টিকুলার ম্যাটারের ক্ষেত্রে এরকম যে এটা এত টাইনি, এটা যদি হচ্ছে তোমার একবার রেসপিরেটরি সিস্টেমের মধ্যে চলে যায়, দ্যাট মিনস তুমি যখন ইয়ারটাকে ইনহেল করছো, এটার সাথে যদি পার্টিকুলার ম্যাটার থাকে, সে আস্তে আস্তে গিয়ে তোমার লাংয়ের মধ্যে অ্যাকুমুলেটেড হতে থাকে। ঠিক আছে, এখন দেখো যে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের পয়জনাস কম্পোনেন্টস এর কথা জানি, যেগুলো হচ্ছে কার্সিনোজেনিক। একটা টার্ম আমি তোমাদেরকে বলেছিলাম যে কার্সিনোজেনিক হচ্ছে যেই কম্পোনেন্টসটা তোমার বডিতে যদি ওটার প্রেজেন্স থাকে, সে আফটার এ লং টাইম ইট ইট মে ক্রিয়েট ক্যান্সার সেল, তাই না? তো সেরকমই অনেকগুলো ব্যাপার থাকে, যেমন কারো ওখান থেকে যেন একটা নয়েজ আসছে, একটু মিউট করে নাও। আচ্ছা, যেমন হচ্ছে আমরা ট্রপোস্ফেরিক ওজনের কথা পড়েছি। ট্রপোস্ফেরিক ওজন যদি তুমি ইনহেল করো, সেটার বিভিন্ন ধরনের ঝামেলা আছে। তারপর হচ্ছে এই পিএম, এখন পিএম 2.5 ইট ইজ নাও ইট ইজ ভেরি কনসার্নিং ইস্যু। কারণ এটাকে যেহেতু এটা অনেক বেশি টাইনি, সো এটাকে তুমি কিভাবে ম্যানেজ করবে বা কিভাবে কন্ট্রোল করবা, এটাকে তোমার ট্রিটমেন্ট করার ওয়েগুলো আসলে খুবই কম। ঠিক আছে, তারপরে দেয়ার আর সাম টেকনোলজিস টু রিমুভ দিস পার্টিকুলার ম্যাটার ফ্রম ইয়ার। আমরা এগুলো আস্তে আস্তে হয়তো জানবো। ঠিক আছে, তাহলে হচ্ছে পার্টিকুলার ম্যাটার সম্পর্কে তো তোমরা একটু দেখেছো, তারপর আমি হয়তো বা একটু কথাবার্তা বলবো। বাট আনিকা মোমো, থ্যাংক ইউ ফর ইউর এফোর্ট, ভালো বলেছো। জি ম্যাম। ওকে, আচ্ছা এখন আসো, হয়তো বা আরো অনেকেই পড়েছো, কিন্তু ও যেহেতু বলেছে, আর যারা যারা একটু দেখেছো তাদের সবাইকে থ্যাংক ইউ। আচ্ছা, দেখতে পাচ্ছো স্ক্রিনটা? জি ম্যাম। আমরা গতকালকে হচ্ছে পলিউশন কি কি বা পলিউটার্স কি সেগুলো আমরা পড়েছিলাম, যদি আমরা হচ্ছে এগুলো জানি এগুলো আসলে কি। তারপরে তুমি একটু একাডেমিক ওয়েতে আমরা একটু দেখার চেষ্টা করেছি। এখন আমরা যাই আজকে তোমার টাইপস অফ পলিউটেন্টস। এখন টাইপস অফ পলিউটেন্ট, আমার পলিউটেন্টটা কি ধরনের সেটা আমাকে আগে জানতে হবে। তারপর আমাকে জানতে হবে যে আমি যখন জেনে ফেলবো যে আমার পলিউটেন্টটা এই টাইপের, তখন আমার জন্য ট্রিটমেন্ট প্রসেসটা ইজি। যদি আমি নাই আলাদা করতে পারি বা ক্লাসিফাই করতে পারি যে কোনটা কিরকম, তাহলে আমার ট্রিটমেন্ট প্রসেসটা আমি রাইট ওয়েতে আগাতে পারবো না। তো ফার্স্টলি আমরা যদি পলিউশনগুলোকে ভাগ করতে চাই, আমরা হচ্ছে দুইটা ভাগ, অনেক ভাবে ভাগ করা যায়, কিন্তু হচ্ছে মোস্টলি একদম ফার্স্টে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে একটাকে ভাগ করা যায় নন ডিগ্রেডেবল পলিউশন হিসেবে, আর এটাকে ভাগ করা যায় ডিগ্রেডেবল পলিউশন হিসেবে। যেমন হচ্ছে আমাদের যে কিচেন ওয়েস্ট, কিচেন ওয়েস্ট মানে হচ্ছে তুমি তোমার যে নর্মাল ফুড ওয়েস্ট যেটা, সেটা যদি তুমি হচ্ছে কিছুদিন রেখে দাও, তাহলে দেখা যাবে সেটা আস্তে আস্তে ডিকম্পোজ হয়ে গেছে, পচে গেছে, পচে গিয়ে আস্তে আস্তে সেটা হচ্ছে তোমার ওটার ভলিউমটা রিডিউস হয়ে যাবে। আবার হচ্ছে কিছু কিছু ওয়েস্ট আছে যেটা কখনোই ডিগ্রেড হয় না। তো আমরা গতকালকে ক্লাসে যেটা বলেছিলাম বা পড়েছিলাম, সেটা হচ্ছে আমাদের ন্যাচারাল যে কম্পোনেন্টসগুলো আছে সবগুলোর একটা নিজস্ব পিউরিফিকেশন সিস্টেম আছে। এখন নিজস্ব পিউরিফিকেশন সিস্টেমটা কেমন, যেমন হচ্ছে যে আমাদের তুমি সয়েলে বলো অথবা ওয়াটারে বলো, সব জায়গাতে মাইক্রো অর্গানিজমস আছে। এখন মাইক্রো অর্গানিজমসের বাই নেচার ওদের কাজ হচ্ছে তোমার কম্পোনেন্ট মানে ওয়েস্ট যে কম্পোনেন্টস আছে সেটাকে কনজিউম করা, ডিগ্রেড করা, ডিকম্পোজ করা। ঠিক আছে, এখন নন ডিগ্রেডেবল পলিউটেন্টস বলতে আমরা সেটাকেই বুঝি যে যখন আমি বুঝতে পারবো যে এই পলিউটেন্টটা আমার ন্যাচারাল প্রসেসের মাধ্যমে সে ডিগ্রেড হতে পারবে না বা ব্রোকেন ডাউন হবে না।
ঠিক আছে, যেমন হচ্ছে আমাদের যখন কোনো ডেড অ্যানিমালস আসে বা ডেড প্ল্যান্টস আসে, সেটা কিন্তু আমরা জানি যে ট্রান্সফর্মারটার উপর কাজ করে, ডিকম্পোজারটার উপর কাজ করে ওটাকে আস্তে আস্তে ওই তোমার ডিকম্পোজার বা হচ্ছে মাইক্রো অর্গানিজমগুলা সেটাকে খাবার হিসেবে খেয়ে ফেলে। ঠিক আছে, খেয়ে ফেলে ওটা হচ্ছে প্রকৃতির সাথে ওর যে রিমেনিং পার্টসগুলো থাকে সেগুলো হচ্ছে তোমার সয়েলের সাথে মিশে যায় বা ওয়াটারের সাথে মিশে যায়। সো দিস ইজ দ্য ন্যাচারাল পিউরিফিকেশন সিস্টেম। কিন্তু আমরা হচ্ছে এখন পড়ছি পলিউশন সম্পর্কে। তো পলিউশন হচ্ছে তোমার ওরকম একটা স্টেট যেটা তোমার নেচারের বিয়ন্ড নেচারস ক্যাপাসিটি, নেচারের যতটুকু ক্ষমতা আছে তার থেকে যখন ওর উপর লোড বেশি হয়ে যায় তখন সেটা হচ্ছে পলিউশন। তো নন ডিগ্রেডেবল পলিউটেন্টস কি, এটা যদি আমরা বলতে যাই তাহলে হচ্ছে নন ডিগ্রেডেবল পলিউটেন্টস আর নট ব্রোকেন ডাউন বাই দ্য ন্যাচারাল প্রসেস লাইক অ্যাকশন অফ মাইক্রোঅর্গানিজমস। মাইক্রোঅর্গানিজম ওগুলোকে ভাঙতে পারে না। These pollutants get accumulated in the environment by the process of bioaccumulation and biomagnification. So, I hope এই দুটো টার্ম তোমাদের কাছে পরিচিত এবং এটা সম্পর্কে আমরা পড়েছি। কেউ কি একটু রিকল করতে পারবো হোয়াট ইজ বায়োঅ্যাকুমুলেশন আর বায়োম্যাগনিফিকেশন? এই তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো? জি ম্যাম শুনতে পাচ্ছি। তাহলে কথা বলো না কেন? না ম্যাম আমি বুঝতে পারি না ম্যাম। ম্যাম এটা আরেকবার বললে ম্যাম ভালো হয়। কে কথা বলছো তুমি? ম্যাম আমি জিদান। তুমি তো, আমি তো আর তোমাকে চিনি না, কখনো হয়তো দেখিও নাই। আচ্ছা, তুমি জিদান। তাহলে তোমার জিদান, তোমার কি মনে আছে যে আমরা যে বায়ো অ্যাকুমুলেশন এবং বায়ো ম্যাগনিফিকেশন পড়েছিলাম সেটা কি ছিল? ম্যাম মনে আসছে না ম্যাম। আচ্ছা, অন্য কেউ? তোমাকে সবাই ক্লাসে জয়েন করে ঘুমাই গেছো নাকি? না ম্যাম আছি ম্যাম, মনে করতেছে না। নো ম্যাম। আচ্ছা, তাহলে এখন কি করবো বলো? এই ঈশা আছো, কি যেন নাম ওর, আদনান, আদনান খান। জি ম্যাম আছি। তো তুমি তো আগে অনেক রেসপন্স করতে ক্লাস, এখন কি হয়েছে তোমার? ম্যাম মাঝখান দিয়ে আমি পুরো পড়াশোনার বাইরে চলে গিয়েছিলাম, আমার সবকিছু ডিভাইস থেকে শুরু করে সব চলে গিয়েছিল, মানে ড্যামেজ হয়ে গিয়েছিল। আর মাঝখানে আমি, আর যেহেতু আমার লেকচার গুলো ওই একটা আলাদা ইউটিউবে প্লেলিস্ট করে আমি লেকচার গুলো রাখছিলাম, তো আমার ওই ইয়াগুলো চলে, মানে আমার ওই ভিডিও গুলো সব চলে গেছে। তো আমি আর মানে আপনার ক্লাসগুলো করতে পারিনি, প্লাস আমি আর পুরোনো পড়াগুলো এখন আর মানে কন্টিনিউ করতে পারতেছি না। আচ্ছা, তো তুমি তোমার ফ্রেন্ডের হেল্প নাও, ফ্রেন্ডদের কাছে যা আছে ওদের কাছ থেকে নাও। হ্যাঁ ম্যাম, আমি ওদের নক করে দেখছি, ওরা করবে হয়তোবা। আচ্ছা, কালকে আমি তোমাদেরকে একটা মেল করেছি, সেই মেইলে আমি তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে তোমাদেরকে আসলে আমাদের এতদিন যে ক্লাসগুলো হয়েছে সবগুলোর রেকর্ডিং কি আবার লাগবে? ম্যাম 4-5টার মতো আছে maybe। 5টার মতো আছে। এখানে হয়তো বা একদম ইন্ট্রোডাক্টরি বা হচ্ছে আমরা একদমই প্রিলিমিনারি স্টেজে যেগুলো পড়েছি সেগুলো আমি হয়তো বা দিই নেই। তো আচ্ছা, যে 5টা আছে তাহলে সেই 5টা ছাড়া বাকিগুলো দিলে চলবে এরকম ব্যাপারটা? কারণ ফাইলগুলো অনেক বড় বড়। এখন এটা যদি আমি তোমাদেরকে আবার সেন্ড করতে চাই বা একটা ফোল্ডার করে পাঠাতে চাই, I can, but if you really need it, then I will send it to you. ম্যাম এরকম যদি ম্যাম করা যেতে ড্রাইভে পারে আপলোড যে দিয়ে ম্যাম লিংকটা একটু শেয়ার ড্রাইভে করতে। আপলোড দিয়ে আমাদেরকে হচ্ছে লিংকটা শেয়ার করবেন, তাহলে সেটা হয়তো আচ্ছা, ভালো ফাইন। হতো। তাহলে হচ্ছে এই ক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমরা এটা নিজেদের ড্রাইভে নিয়ে নিবা। ঠিক আছে, কারণ এটা কিছুদিন পরে নাও থাকতে পারে যেহেতু লোড অনেক বেশি। ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের মধ্যে এই যে কতজন আছো, 70-75 জন, কারোর মনে নাই বায়ো অ্যাকুমুলেশন কি জিনিস ছিল, বায়ো ম্যাগনিফিকেশন কি ছিল?
কিছুই মনে পড়তেছে না। আচ্ছা, বায়োঅ্যাকুমুলেশন আর ম্যাগনিফিকেশন যেটা ছিল, যে আমরা বলেছিলাম যে যখন কোনো হেভি মেটাল বা কোনো ধরনের পলিউটেন্টস একটা ট্রপিক লেভেল বা হচ্ছে কোনো একটা স্তরের খাদকের মধ্যে স্টোর হতে থাকে, দ্যাট ইজ বায়ো অ্যাকুমুলেশন। মনে আছে যে আমরা হচ্ছে অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের কথা বলেছিলাম, যে আমি অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের মধ্যে যদি তোমার ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার আসে, তো সেটার মধ্যে ধরো যে অনেক হেভি মেটালস আছে। হেভি মেটালসের মধ্যে কি কি আছে? ক্রোমিয়াম আছে, মার্কারি আছে, জিঙ্ক আছে, কপার আছে। এগুলা যদি ওই ওয়েস্ট ওয়াটারের মধ্যে থাকে, এটা কি করবে? অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের সাথে মিক্স আপ হয়ে যাবে, ওখানে যে ওয়াটার আছে সেটার সাথে মিক্স হয়ে যাবে। এখন মিক্স হয়ে যাবে, সবকিছুর একটা লিমিটেশন আছে বা একটা রেঞ্জ আছে, যে রেঞ্জ পর্যন্ত ও টলার করতে পারে। বাট যদি এরকম হয় একটা ইন্ডাস্ট্রিয়াল জোনে অনেকগুলো ইন্ডাস্ট্রি থেকে ওয়েস্ট ওয়াটার তোমার মানে অ্যাকোয়াটিক কোনো একটা সোর্সের মধ্যে মিক্স আপ হচ্ছে, তখন ওখানকার আলটিমেট যেই ইম্প্যাক্ট সেটা কি হতে পারে? সেটা হতে পারে এরকম যে আমাদের যে পলিউটেন্টসগুলো আছে, যে হেভি মেটালসগুলো আছে, সেটা অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের মধ্যে যে কম্পোনেন্টসগুলো আছে, আমরা বলেছিলাম যে যে কোনো একটা কম্পোনেন্টসের মধ্যে যে কোনো একটা ইকোসিস্টেমের মধ্যে তোমার কম্পোনেন্ট হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে বায়োটিক, আরেকটা হচ্ছে অ্যাবায়োটিক। এখন আমরা যদি অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের কথা ধরি, তাহলে ওখানে অ্যাবায়োটিক কম্পোনেন্টস কোনগুলা? অ্যাবায়োটিক কম্পোনেন্টস হচ্ছে ওখানকার ওয়াটার, ওখানকার যে সয়েল আছে, নিচে সয়েল সারফেস, সেটা। আবার হচ্ছে তোমার বায়োটিক কম্পোনেন্টসের মধ্যে কি আছে? বায়োটিক কম্পোনেন্টসের মধ্যে থাকবে তোমার ওখানে যে ফাইটোপ্লাঙ্কটনস আছে, জুপ্লাঙ্কটনস আছে, ফিশ আছে, সেগুলো। তো বায়ো অ্যাকুমুলেশন প্রসেস হচ্ছে এটাই, যে কোনো একটা নির্দিষ্ট জায়গাতে তোমার এই পলিউটেন্টসগুলো অ্যাকুমুলেটেড হতে থাকা, স্টোরেজ হতে থাকা, সেটা হচ্ছে বায়ো অ্যাকুমুলেশন। আবার বায়োম্যাগনিফিকেশন যেটা, বায়োম্যাগনিফিকেশন হচ্ছে যে তুমি একটা অ্যাকোয়াটিক ইকোসিস্টেম থেকে মানে ফর এক্সাম্পল, এটা তুমি একটু ইমাজিন করার চেষ্টা করো যে একটা অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের মধ্যে তোমার ওয়েস্ট ওয়াটার ওখানে মিক্স আপ হচ্ছে, মিক্স আপ হয়ে ওখানে বিভিন্ন ধরনের হেভি মেটালস অ্যাড হচ্ছে, ঠিক আছে? এখন বিভিন্ন ধরনের হেভি মেটালস যখন অ্যাড হবে, তাহলে ওদের ফার্স্ট টার্গেট এরিয়া কোনটা কোনটা হবে? ফার্স্ট টার্গেট এরিয়া হবে ও যে ফাইটোপ্লাঙ্কটনস আছে, ছোট ছোট যে প্ল্যান্টস আছে, সেটার মধ্যেই গিয়ে স্টোর হতে থাকবে, রাইট? দেন হচ্ছে ও যে ওয়াটারের নিচে যে সয়েল সারফেস আছে, যে সয়েল আছে, সেটার মধ্যে কিছুটা স্টোরেজ হবে, ওয়াটারের সাথে মিক্স আপ হয়ে থাকবে। এবং সেখান থেকে কি হবে, যে ওখানে যে ছোট ছোট কনজিউমার গুলো আছে, মানে কনজিউমারের যে বিভিন্ন স্টেজ আছে, তোমার স্মল ফিশ বলো, মিডিয়াম ফিশ বলো, লার্জ ফিশ বলো, এগুলোর মধ্যে আস্তে আস্তে তোমার এটা এটার কন্টিনিউয়েশন থাকতে থাকবে। বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম, জি ম্যাম। আচ্ছা, তারপর হচ্ছে বায়োম্যাগনিফিকেশনের কথা যেটা আমরা বলেছিলাম। বায়োম্যাগনিফিকেশনের প্রসেসটা হচ্ছে এরকম, তোমার আমরা তো ইকোসিস্টেমে অনেকগুলো স্টেজ দেখেছি বা অনেকগুলো টপিক লেভেল দেখেছি, যেটার মধ্যে ছিল প্রডিউসার, যেটার মধ্যে ছিল কনজিউমার, কনজিউমারের মধ্যে অনেকগুলো স্টেজ, অনেকগুলো টাইপস। তো বায়োম্যাগনিফিকেশন হবে তখনই এই যে আমার হেভি মেটালস আমি বললাম যে আমার প্রডিউসারের মধ্যে গিয়ে বা ফাইটোপ্লাঙ্কটনের মধ্যে গিয়ে স্টোর হচ্ছে, স্টোর হয়ে সে যাবে কোথায়? কনজিউমার, ফার্স্ট কনজিউমারের মধ্যে। ফার্স্ট কনজিউমার থেকে সে যাবে সেকেন্ড কনজিউমারের মাঝে, সেকেন্ড কনজিউমার থেকে সে যাবে টারশিয়ারি কনজিউমারের মাঝে। তো এই যে তোমার চেঞ্জটা হচ্ছে, বা একটা টপিক লেভেল থেকে আরেকটা টপিক লেভেলে সে মুভ করছে, এই মুভ করাটা হচ্ছে বায়োম্যাগনিফিকেশন। দ্যাট মিনস বায়োম্যাগনিফিকেশন এরকম একটা প্রসেসকে ডিনোট করে, যেটা তোমার এই পলিউটেন্টগুলার যে কন্টিনিউয়েশন প্রসেস, পলিউটেন্টগুলো যে একটা স্তর থেকে আরেকটা স্তরে কীভাবে মুভ করছে, সেটাকে ডিনোট করে বায়োম্যাগনিফিকেশন। আমরা বলেছিলাম যে হচ্ছে ধরো যে তুমি একটা পলিউটেড রিভার থেকে ফিশ খাচ্ছ, আমরা তো মাছ কোথা থেকে কিনি? বাজার থেকে কিনি। এখন বাজারে মাছ কোথা থেকে আসে? কোনো একটা স্পেসিফিক সোর্স থেকে আসে। তো ফর এক্সাম্পল,
বুড়িগঙ্গা থেকে মাছ ধরে নিয়ে আসতেছে জেলেরা এবং হচ্ছে একটা বাজারে বিক্রি করতেছে। তো তুমি ওখানকার মাছ প্রতিদিন একটা একটা করে খাচ্ছ। তো ওই এক একটা মাছের মধ্যে ধরো যে তোমার ক্রোমিয়ামের প্রেজেন্স যদি 0.0002 করেও থাকে, তুমি যদি ওরকম মাছ 30টা খাও, তাহলে হচ্ছে তোমার কি হবে, যে ইউ উইল অ্যাকুমুলেট অল দ্য ক্রোমিয়ামস ইন ইউর বডি। বুঝতে পারছো? বুঝে জি নেই ম্যাম। কিছু? বুঝছি ম্যাম। সবই তো বুঝতে পারবে। তারপরে হচ্ছে যখন আমি যেমনদেরকে জিজ্ঞেস করি তখন তোমাদের কাছ থেকে কোনো রেসপন্স আসে না। তার মানে কি? তার মানে হচ্ছে তোমরা আমার কথা বুঝছো না। এখন সব টার্মস তোমাদের কাছে পরিচিত থাকবে না, খুব স্বাভাবিক। আমি তোমাদেরকে বলেছি যতবার না বুঝবা ততবার আমাকে বলবা, আমি তোমাদেরকে বলবো। দেন হচ্ছে তোমাদেরকে মিনামাটার যেই ডিজিজ সেটার কথা পড়তে বলেছিলাম, সেটা তোমরা পড়েছো। সেটার সাথে কিন্তু আমরা বায়ো অ্যাকুমুলেশন, বায়ো ম্যাগনিফিকেশন এটাকে কোরিলেট করেছিলাম। আর তোমরা যদি ক্লাস যদি মনোযোগ দিয়ে করে থাকো, বা যদি ক্লাসে কি বলা হচ্ছে সেটা যদি শুনেও থাকো, তাহলে তো এটাকে লিঙ্ক করতে পারার কথা ছিল। যে হ্যাঁ আপনি হচ্ছে মিনামাটা ডিজিজের কথা বলেছিলেন, বা আমরা হচ্ছে মিনামাটা ডিজিজ পড়েছিলাম কিন্তু হচ্ছে প্রসেসটা বুঝতে পারিনি, সেটাও হতে পারতো। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে তাহলে এটা এই প্রসেসটা হচ্ছে বায়ো অ্যাকুমুলেশন, বায়ো ম্যাগনিফিকেশন। বা অ্যাকুমুলেশন হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ট্রপিক লেভেলে আমার যে পলিউটেন্টটা স্টোর হচ্ছে। আমি যদি প্রডিউসারের কথা বলি, একটা প্রডিউসারের মধ্যে যে পলিউটেন্টগুলো কতটুকু পরিমাণে স্টোর হচ্ছে, বা হচ্ছে তোমার প্রাইমারি যে কনজিউমার সেটার মধ্যে কতটুকু স্টোর হচ্ছে, এটা হচ্ছে আলাদা আলাদা টপিক লেভেলে এটার পলিউটেন্টসগুলোর অ্যাকুমুলেশনটাকে ডিনোট করে হচ্ছে বায়ো অ্যাকুমুলেশন, এটাকে রেফার করা যে বায়ো অ্যাকুমুলেশন হিসেবে। আর বায়ো ম্যাগনিফিকেশন হচ্ছে যে আমার প্রডিউসারের মধ্যে কতটুকু ছিল, প্রডিউসার থেকে আমার কনজিউমারে কতটুকু আসছে, কনজিউমারের যে অনেকগুলো টাইপস, সেই টাইপের মধ্যে কতটুকু পরিমাণ তোমার কি বলে রেফার হতে পারলো, বা হচ্ছে ডাইজেশনের মাধ্যমে কতটুকু পরিমাণ গেল, সেটা হচ্ছে ডিনোট করে তোমার বায়ো ম্যাগনিফিকেশনকে। আচ্ছা, তো হচ্ছে তারপর তো আসো তোমার আমরা আরেকটা যেটা ভাগে ভাগ করতে পারি সেটা হচ্ছে ডিগ্রেডেবল পলিউটেন্টস আর বায়োডিগ্রেডেবল পলিউটেন্টস। সো এটা তোমার নাম দেখে বোঝা যাচ্ছে যে ডিগ্রেডেবল পলিউটেন্টস হচ্ছে যে পলিউটেন্টগুলোকে মাইক্রো অর্গানিজমরা ডিগ্রেড করতে পারে বা ন্যাচারাল প্রসেসের মাধ্যমে এটা ডিগ্রেড হতে পারে। তো এটার মধ্যে আমরা যদি একটু ইসে দেখতে যাই, মানে ডিফারেন্স বা আসলে কি হচ্ছে যে বায়ো ডিগ্রেডেবল পলিউটেন্টস আর নন ডিগ্রেডেবল পলিউটেন্টস বোঝাই যাচ্ছে যে ডিগ্রেডেবল পলিউটেন্টস তোমার ডিকম্পোজ হয়ে যাবে, ডিগ্রেড হয়ে যাবে, আর নন ডিগ্রেডেবল যেটা ডিগ্রেড হবে না। সো তোমার ডিগ্রেডেবল পলিউটেন্টস এনভায়রনমেন্টে থাকবে কম সময়ের জন্য, আর নন ডিগ্রেডেবল পলিউটেন্টস হচ্ছে অনেক দিন সময়ের জন্য থেকে যাবে এবং এটা তোমার একটা হোল ইকোসিস্টেমের মধ্যে সে একটা প্রভাব ফেলতে পারে। ঠিক আছে? সো এই কথাগুলো এখানে বলা আছে যে degradable pollutants can be decomposed or degraded easily, non-degradable pollutants cannot be easily decomposed. এটা হচ্ছে তোমার easily decompose হয় না। হ্যাঁ, এখন হচ্ছে নন ডিগ্রেডেবল পলিউটেন্টস ইজিলি ডিগ্রেডেবল হয় না। আমরা যদি ধরো যে তুমি তোমাদের কারো একজনের হচ্ছে একটা ফোন করা মিউট করে নাও। আচ্ছা, যেমন হচ্ছে তুমি জুস খাওয়ার জন্য একটা প্লাস্টিকের স্ট্র ইউজ করো, রাইট? স্ট্রটা ইউজ করার পরে কিন্তু সেটার হচ্ছে তোমার নর্মাল যেই জায়গায় সেসবে কিন্তু আবার রিইউজ হয় না, সেটাকে তারা ডাম্প করে। ডাম্প করলে এখন তুমি একটা প্লাস্টিকের স্ট্র হয়তো বা 30 সেকেন্ড অথবা 1 মিনিট 2 মিনিটের জন্য ইউজ করছো, বাট এটা যদি ন্যাচারাল প্রসেসের মাধ্যমে ডিগ্রেড হতে চায়, ইট উইল টেক 250 years টু ডিগ্রেড ন্যাচারালি। ঠিক আছে? তো এরকম অনেক কিছু আছে, যেমন হচ্ছে আমাদের প্লাস্টিক পলিউশন বা প্লাস্টিক যদি হচ্ছে তোমার আমরা যেইভাবে অহরহভাবে প্লাস্টিক ইউজ করি সেটা থেকে মাইক্রোপ্লাস্টিক ক্রিয়েট হয়। মাইক্রোপ্লাস্টিক হচ্ছে টোটাল ইকোসিস্টেমের মধ্যে এখন প্রেজেন্ট, এবং যেটা আলটিমেট ইম্প্যাক্ট টোটাল ইকোসিস্টেম দেখছে, যে পৃথিবীতে যে শুধু আমরাই আছি তা তো না, মহান আল্লাহ তাআলা আরো অনেক কিছু সৃষ্টি করছে।
এখন এইসবের উপর আমাদের এই তোমার ওভার কনজাম্পশনের জন্য অনেক ধরনের ইম্প্যাক্ট পড়ছে, ঠিক আছে? তো আমাদের দেখা যায় যে নন ডিগ্রেডেবল পলিউটেন্টস এটা ইউজ করার সেটাই বেশি। আর আমাদের মতো এসব কান্ট্রিতে তো প্লাস্টিক আমরা যথেচ্ছভাবে ইউজ করি, মানে যেমনভাবে ইচ্ছে তেমনভাবে ইউজ করি, বিকজ উই আর গেটিং ইট ইন লো কস্ট অর উইদাউট কস্ট, দ্যাটস ওয়াই। আচ্ছা, এখন ডিগ্রেডেবল পলিউটেন্টসের ক্ষেত্রে ডিকম্পোজ টেক্স প্লেস বাই মাইক্রোঅর্গানিজমস অ্যান্ড ইট রিকোয়ার্স লেস টাইম। মাইক্রো অর্গানিজমগুলো ডিগ্রেডেবল যেই পলিউটেন্টসগুলো আছে বা অর্গানিক যে পলিউটেন্টসগুলো আছে সেটার উপর কাজ করে এবং হচ্ছে ও এটাকে তাড়াতাড়ি ডিগ্রেড করে ফেলতে পারে, বা হচ্ছে আমরা যেটা আগে পড়েছিলাম যে কমপ্লেক্স কম্পাউন্ড থেকে ও সিম্পল কম্পাউন্ডে এটাকে পরিণত করতে পারে। দেন নন ডিগ্রেডেবল পলিউটেন্টসের ক্ষেত্রে ইট রিকোয়ার্স মোর টাইম অ্যান্ড ডিফারেন্ট টেকনিক্স টু ডিকম্পোজ। এখন নন ডিগ্রেডেবল পলিউটেন্টসগুলোর মধ্যে আমরা হচ্ছে ইজিলি বলতে পারি যে আমাদের সলিড ওয়েস্ট যেটা আছে বা হচ্ছে হ্যাঁ সলিড ওয়েস্ট যেটা আছে সেটা হচ্ছে নন ডিগ্রেডেবল। নন ডিগ্রেডেবল পলিউটেন্টকে আমি যদি তোমার ইসে করতে চাই, ট্রিট করতে চাই, সেই ক্ষেত্রে আমার কিন্তু ন্যাচারাল প্রসেসের উপর ডিপেন্ড করলে চলবে না, আমাকে অন্য কোনো প্রসেসের মাধ্যমে নন ডিগ্রেডেবল যে পলিউটেন্টসগুলো আছে সেটাকে তোমার ডেস্ট্রয় করতে হবে অথবা সেটার ভলিউম কমাতে হবে। তো সেটার জন্য আলাদা কিছু প্রসেস আছে, তো সেটা আমরা আস্তে আস্তে পড়বো। These pollutants again enter in the biogeochemical cycles and become part of the natural nutrient cycle. এটা হচ্ছে যে তোমার এই যে এখানে একটা কথা বলা আছে যে again enter in the biogeochemical cycles and become part of the natural nutrient cycle. তো এটার মানে হচ্ছে যে তোমার এটার মানে কি বলতো? Can any of you explain this sentence? যে আমার ডিগ্রেডেবল পলিউটেন্টকে আমি বলছি যে এটা আবার বায়োজিওকেমিক্যাল সাইকেলের মধ্যে এন্ট্রি করে এবং এটা ন্যাচারাল নিউট্রিয়েন্ট সাইকেলের একটা পার্ট হয়। কিভাবে? আদনান বলো। আমাদের বডিটা এসে হয়তোবা আমাদের বডিতে কি মানে বলো? ম্যাম যেরকম কোনো কিছু মারা গেলে হয়তোবা সেটা বিয়োজিত হয়ে সেটা তো আবার ইউ অলরেডি নো দিস। জি ম্যাম, গাছের মানে গাছের জন্য তো উপকারী হয়, সেটা আবার গাছ সেটা থেকে পুষ্টি অর্জন করে বা এরকম কিছু। হ্যাঁ, এটা তো আমরা অলরেডি পড়ে আসছি, আমাদের এই কোর্সে পড়ে আসছি। আগে যদি নাও পড়ে থাকো তারপরে তো লাস্ট ক্লাসগুলোতে আমরা এটা নিয়ে অনেকবার ডিসকাস করেছি যে আমাদের ট্রান্সফর্মার যেগুলো আছে, ডিকম্পোজার যেগুলো আছে, সেগুলো কমপ্লেক্স কম্পাউন্ডকে সিম্পল কম্পাউন্ডে পরিণত করে এবং হচ্ছে আমরা বলেছিলাম নাইট্রোজেন, ফসফরাস এন্ড পটাশিয়াম এই কয়েকটা জিনিস হচ্ছে প্ল্যান্টের গ্রোথের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন প্ল্যান্ট নিয়ে আমরা কেন কথা বলছি? কারণ প্ল্যান্ট হচ্ছে আলটিমেট দ্য প্রডিউসার অ্যান্ড আলটিমেট দ্য বেসমেন্ট অফ এনি ইকোসিস্টেম, রাইট? হ্যাঁ, তো হচ্ছে এখানে তোমার ডেড প্ল্যান্টস হতে পারে, ডেড অ্যানিমালস হতে পারে, যেমন হচ্ছে এই জিনিসটা মানে একটু জেনে রাখো, বাট দিস ইজ সামথিং ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে তোমার মধুপুর যে বনটা আছে সে বনের মধ্যে কিন্তু উইন্টারের শেষে সব গাছের পাতা একসাথে পড়ে যায়। হ্যাঁ, এবং নতুন যে পাতা গজায় সেটার জন্য তোমার 15 থেকে 20 দিন সময় লাগে, 15 থেকে 20 দিন অথবা 1 মাস সময় লাগে। হ্যাঁ, সময়ের পরে দেখা যায় যে সে একটু হাইটও বাড়ে তার এবং হচ্ছে অনেক অনেক পাতা হয়, তাই না? তো এখন এই যে পাতা সব পড়ে গেল, পড়ে গিয়ে 1 মাস পরে ও হচ্ছে আবার বাড়ছে বা নতুন করে পাতা গজাচ্ছে, এটা হচ্ছে তোমার একটা ন্যাচারাল প্রসেস অফ নিউট্রিয়েন্ট রিসাইকেলেশন। ডেড লিভ গুলা ওখানে গিয়ে তোমার ডিকম্পোজ হয়, ডিগ্রেড হয়, মাটির সাথে মিশিয়ে মাটিকে আরো নার্চার করে, নারিশ করার পরে সেই নারিশমেন্টটা বা ওই নিউট্রিয়েন্টটা গাছ আপটেক করে ওর নিজের গ্রোথ একটু বাড়ায়, ঠিক আছে? So these are the natural processes. Okay, fine. Then হচ্ছে these components will মানে non degradable pollutants, এটা হচ্ছে তোমার আর্থে অনেকদিন থেকে যাবে, যেমন হচ্ছে আমরা পড়ে আসছি বা তোমরা জানো হয়তো যে রেডিও অ্যাক্টিভ যে ম্যাটেরিয়ালস আছে সেটা এনভায়রনমেন্টে অনেক দিনের জন্য সাস্টেইন করে। যেমন হচ্ছে আমরা বিভিন্ন এনার্জি প্রডিউসের জন্য রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস এখন ইউজ করে থাকি, বা হচ্ছে তোমার ইলেকট্রিসিটি প্রোডাকশনের জন্য। কিন্তু রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল যদি একবার এনভায়রনমেন্টে ওয়েস্ট ম্যাটেরিয়াল হিসেবে চলে আসে, সো it will take million of years to degrade it naturally, বা এটা হচ্ছে আস্তে আস্তে ভ্যানিশ হতে অনেক বছর সময় লাগবে, ঠিক আছে?
আচ্ছা, এটা তোমরা একটু পড়ে নিও। ইউ মে অ্যাড সাম আদার পয়েন্টস অলসো, নো প্রবলেম। দেন হচ্ছে তোমরা আমরা একটা গ্রসলি পলিউটেন্টটাকে দুইটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে তোমার ডিগ্রেডেবল আর একটা হচ্ছে নন ডিগ্রেডেবল। এখন যদি আমরা একটু স্পেসিফাই বা স্পেসিফিক করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে যে তোমার আমরা আরো কিছু ক্রাইটেরিয়ার উপর বেস করে পলিউটেন্টসগুলোকে ভাগ করতে পারি। এখন কি ধরনের ক্রাইটেরিয়া? যেমন আমরা যদি ভাবি যে আমার পলিউটেন্টটা এনভায়রনমেন্টে কতদিন থাকছে বা কত মানে ওকে খুব তাড়াতাড়ি ডিগ্রেড হয়ে যাচ্ছে নাকি যাচ্ছে না, সেটার উপর বেস করে আমি হচ্ছে কিউমুলেটিভ নন কিউমুলেটিভ, এটা হচ্ছে তোমার ডিগ্রেডেবল নন ডিগ্রেডেবল ওটার মধ্যেই পড়ে। কিন্তু তুমি আরেকটু স্পেসিফাই করতে গেলে অন দ্য বেসিস অফ রিটেনশন টাইম অফ পলিউটেন্টসটা কতদিন পর্যন্ত রিটেন করবে এনভায়রনমেন্টে, সেটার উপর বেস করে পলিউটেন্টটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, যেমন হচ্ছে কিউমুলেটিভ পলিউটেন্টস আর নন কিউমুলেটিভ পলিউটেন্টস। এখন কিউমুলেটিভ এটার অর্থ হচ্ছে সমষ্টিগত, বা হচ্ছে যখন কোনো কিছু একটা অ্যাকুমুলেটেড হতে থাকবে সেটা। আবার হচ্ছে নন কিউমুলেটিভ হচ্ছে যেটা তোমার অ্যাকুমুলেটেড হবে না, রাইট? সো কিউমুলেটিভ পলিউটেন্টস এর মধ্যে এটা তোমার নর্মালি বোঝা যায় যে tend to be retained in the environment over time in roughly the same amount as when first emitted. মানে এই ওয়েস্টটা যখন এনভায়রনমেন্টে এসেছিল তখন ওর অ্যামাউন্ট যতটুকু ছিল, it will be nearly the same over a great span of time. অনেক বছর পরেও দেখা যাবে যে ওই পলিউটেন্টের অ্যামাউন্টটা সেমই আছে। ফর এক্সাম্পল, radioactive waste decay so slowly, so the half-time of carbon-14 isotope is 5,700 years. এটা তো আমরা ছোটবেলায় পড়ে আসছি, সেটা হচ্ছে কার্বন-14 আইসোটোপ। এটা হাফ লাইফ, এখন হাফ লাইফ কি জিনিস সেটা তো তোমরা জানো। জি ম্যাম। অর্ধায়ু ম্যাম। অর্ধায়ু মানে হচ্ছে কি? এটা 100 বছর বাঁচার কথা হইলে এটা 50 বছর বাঁচবে, সেটাই হচ্ছে অর্ধায়ু ম্যাম, এরকমটাই আর কি। না না, হয় নাই। ম্যাম অর্ধেক ক্ষয় হতে আর কি যতটুকু সময় লাগে। জি ম্যাম, অর্ধেক। হ্যাঁ, যে সময়টা যে লাগবে হচ্ছে তোমার পার্টিকেল ওটার অর্ধেক কে কথা বলছো শোনা যাচ্ছে না, একটু ক্লিয়ারলি বলো। ম্যাম বললাম কোন একটা পার্টিকেল অর্ধেক ক্ষয় হতে যতটুকু সময় লাগে সেটাকে তার অর্ধায়ু বলে। হ্যাঁ, কোন একটা পার্টিকেল অর্ধেক পরিমাণ ডিগ্রেড হতে যতটুকু সময় লাগে সেটাই হচ্ছে একটা অর্ধায়ু। এখন এখানে একটু মজার ব্যাপার হচ্ছে যে অর্ধেক যে ক্ষয় হলো সেটার আবার ওই অর্ধেকের আবার অর্ধেক ক্ষয় হতে আবার অতটুকু পরিমাণে সময় লাগবে, তাই না? ব্যাপারটা তো এরকমই ছিল। এই যে রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট গুলা, সেই রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট দেখো, আমার যদি কার্বন-14 আইসোটোপ কোনোভাবে আমার নেচারের মধ্যে চলে আসে, এনভায়রনমেন্টাল ইকোসিস্টেমের সাথে ধরো যেটা মিক্স আপ হয়ে গেছে, দেন ইট উইল টেক 5,700 years to be degraded in its half. এটা অর্ধেক হতে তোমার 5,700 বছর সময় লাগবে, দেন হচ্ছে ওইটার অর্ধেক হতে আবার হচ্ছে এতটুকু বেশি সময় লাগবে। সো দিস ইজ কিউমুলেটিভ, যে এটা হচ্ছে তোমার নেচারের মধ্যে যতই আসবে এটা তোমার ইসে হবে না, রিটেন ইন দ্য সেম অ্যামাউন্ট ফর এ লং পিরিয়ড অফ টাইম। দেন হচ্ছে তোমার প্লাস্টিক গুলো আমরা কথা বলতে পারি, প্লাস্টিক, দেন হচ্ছে কেমিক্যালস, দেন বিভিন্ন ধরনের হেভি মেটাল আছে। হেভি মেটালের মধ্যে তোমার মার্কারি অনেক ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। তো মার্কারি যদি ওয়েস্ট ওয়াটারের সাথে মিক্স আপ হয়ে যায় তাহলে এটা টোটাল ইকোসিস্টেমের মধ্যে বছরের পর বছর ধরে সে থেকে যাবে, ঠিক আছে? সো দিস আর দ্য কিউমুলেটিভ পলিউটেন্টস। আবার যদি আমরা নন কিউমুলেটিভ পলিউটেন্টস এর দিকে যাই তাহলে হচ্ছে নন কিউমুলেটিভ পলিউটেন্টস টেন্ড টু ডিসিপেট কুইকলি। এটা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমার মানে ইসে হয়ে যায়, ডিগ্রেডেড হয়ে যায় আফটার বিং এমিটেড। ফর এক্সাম্পল দ্য নয়েজ, আমরা হচ্ছে এনার্জি ফর্মের কথা পড়েছিলাম যে এনার্জি ফর্মের মাধ্যমে পলিউশন ক্রিয়েট হতে পারে। যেমন হচ্ছে নয়েজ, তুমি কোনো একটা নয়েজি প্লেসে থাকলে ওই নয়েজ তোমার উপর কিছু সময়ের জন্য ইম্প্যাক্ট ফেলতে পারে, বাট এটা তো আর অ্যাকুমুলেটেড হওয়ার কোনো চান্সেস নেই, রাইট? তারপরে আবার হচ্ছে এখন দেখবা যে কিছু বায়োডিগ্রেডেবল প্লাস্টিক প্রডিউস হচ্ছে, যেটা কিনা এনভায়রনমেন্টে আসার পর 1 মাস পরে হয়তো বা সেটা ডিগ্রেডেড হয়ে যাবে বা ডিকম্পোস্ট হয়ে যাবে। যে আমাদের এনভায়রনমেন্টে যেই অ্যাভেলেবল মাইক্রো অর্গানিজমসগুলো আছে সেই মাইক্রো অর্গানিজমসগুলো ওকে ডিগ্রেড করার জন্য ইট উইল টেক 1 month or 2 months। আবার কিছু কিছু প্লাস্টিক আছে যেটাকে মাইক্রো অর্গানিজম কখনোই ডিগ্রেড করতে পারে না, বা ওটার ট্রিটমেন্ট প্রসেসই হচ্ছে আলাদা, কারণ ওটা ন্যাচারাল প্রসেসের মাধ্যমে ডিগ্রেড হয় না। বুঝতে পারছো?
আচ্ছা, তারপরে আসো যে আমরা যদি পলিউশনটাকে আরেকটা ভাবে ভাগ করতে চাই, যে আমার পলিউটেন্টটা, আমি বলছি আমার পলিউটেন্টের সোর্স আছে কিছু, যেমন হচ্ছে পলিউটেন্ট ন্যাচারাল সোর্স থেকে আসতে পারে, আর্টিফিশিয়াল সোর্স থেকে আসতে পারে। এখন আর্টিফিশিয়াল সোর্সগুলো কি, যে আমাদের হিউম্যান অ্যাক্টিভিটিসের জন্য যে পলিউশনগুলো ক্রিয়েট হয়। তো আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য যেসব পলিউশন আসে, দেন হচ্ছে তোমার ভেহিকেলের জন্য যেসব আসে, ট্রান্সপোর্টেশন থেকে যেসব আসে, সেটা হচ্ছে তোমার আমাদের ম্যানমেড সোর্সেস। সো এখন এই পলিউশনস গুলা যে সোর্স থেকে আসছে, সেই সোর্সের মধ্যে কি ইম্প্যাক্টটা ফেলছে, নাকি অন্য জায়গাতে গিয়ে সে ইম্প্যাক্ট ফেলছে? জিওগ্রাফিক্যাল স্কেল অফ ইম্প্যাক্ট বলতে এটাই বোঝাচ্ছে যে তোমার পলিউটেন্টের সোর্স এবং তার ইম্প্যাক্ট এরিয়া, এই দুইটাকে সেম জায়গাতে নাকি ডিফারেন্ট জায়গাতে, অথবা হচ্ছে গ্লোবালি, সেটার উপর বেস করে তোমার এই পলিউশন গুলাকে আবার কতগুলো ক্যাটাগরাইজেশন করা যায়। যেমন হচ্ছে তোমার গ্লোবাল পলিউটেন্স, রিজনাল পলিউটেন্স অ্যান্ড লোকাল পলিউটেন্স। হ্যাঁ, এখন হচ্ছে গ্লোবাল পলিউটেন্স, এটা তোমার বাই ইটস নেম, ফ্রম ইটস নেম এটা বোঝা যাচ্ছে যে গ্লোবাল পলিউটেন্স যেগুলো আছে সেগুলো কি করবে, এটা গ্লোবালি ইম্প্যাক্ট ফেলতে পারবে। এখন আমরা পলিউটেন্ট নিয়ে কেন এত বেশি কনসার্ন, কারণ হচ্ছে ওগুলা একটা সার্টেন লেভেলের কনসিকুয়েন্সেস আছে। এখন এই কনসিকুয়েন্সেস গুলা কোথায় পড়ছে, সেটা হচ্ছে আমাদের মেইন কনসার্নিং ইস্যু। এখন আমরা যদি গ্লোবাল পলিউটেন্সের কথা বলতে চাই, তাহলে গ্লোবাল পলিউটেন্স হচ্ছে আমরা কোন ধরনের পলিউশন গুলোকে বলতে পারি? মানে নাম থেকে বোঝা যাচ্ছে না যে গ্লোবাল পলিউটেন্টস, বা আমরা বলছি যে আমরা এটাকে কিভাবে ক্যাটাগরাইজ করছি, আমাদের ক্রাইটেরিয়াটা হচ্ছে যে আমরা জিওগ্রাফিক্যাল স্কেল অফ ইম্প্যাক্ট। জিওগ্রাফিক্যাল স্কেল মানে কি, এখন আমার পলিউটেন্টটা, এটার ইম্প্যাক্ট একটা দেশের উপর আছে নাকি কতগুলো দেশের উপর পড়ছে নাকি পুরা পৃথিবীর উপর পড়তেছে, সেটার উপর বেস করে তুমি পলিউশন গুলোকে ভাগ করতেছো। এখন তিনটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গ্লোবাল, আরেকটা হচ্ছে রিজিনাল, আরেকটা হচ্ছে লোকাল। ঠিক আছে, এখন গ্লোবাল পলিউটেন্স যেগুলো আছে সেটা হচ্ছে যে তোমার এটার সোর্স হয়তো একটা ছোট্ট একটা রিজিয়ন, বাট এটার যে আলটিমেট ইম্প্যাক্ট দ্যাট উইল বি ওয়ার্ল্ড ওয়াইড। আমরা আমাদের আগের ক্লাসগুলোতে এই কথাটা বলেছিলাম যে সিএফসি গ্যাস এখন কিন্তু ব্যান করা। তুমি যদি এখন রেফ্রিজারেটর কিনো, ফ্রিজ কিনো, সেখানে দেখবা যে নো সিএফসি আর সিএফসি ফ্রি। সিএফসি মানে হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। এখন সিএফসি ফ্রি এই অ্যাডভার্টাইজমেন্ট বা এই লোগো সে কেন দিচ্ছে? কারণ যখন থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হয়েছে, বা যখন থেকে মানুষ তাদের লাইফস্টাইল কোয়ালিটি বেটার করার জন্য অনেক বেশি রেফ্রিজারেটর, অনেক বেশি এসি ইউজ করা শুরু করেছে, তখন ওখানে তারা কুলিং এজেন্ট হিসেবে সিএফসি গ্যাস ইউজ করতো। এখন সিএফসি গ্যাস যখন এটা এনভায়রনমেন্টে তোমার ইসে হলো, মানে ইমিট হতে থাকলো, তারপরে আলটিমেটলি ইম্প্যাক্ট পড়লো এটা ওজোন স্তরের উপরে। ওজোন হোল নামে একটা কথা হয়তো পড়ে আসছো, বা ওজোন হোল হচ্ছে ওজোন স্তর আমাদের জন্য কি একটা প্রোটেক্টিং শিল্ড। স্ট্র্যাটোস্ফিয়ারের কথা মনে আছে? জি ম্যাম। স্ট্র্যাটোস্ফিয়ারে কি থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে কি থাকে? ওজোন থাকে। হ্যাঁ, প্রচুর পরিমাণে ওজোন গ্যাস আছে। এখন ওজনের কাজ হচ্ছে তোমার ক্ষতিকর যে আল্ট্রাভায়োলেট রে ফ্রম সানলাইট, সেগুলোকে তোমার প্রোটেক্ট করা বা সেগুলোকে বাধা দেওয়া পৃথিবীতে আসতে। তো সিএফসি গ্যাস যখন এনভায়রনমেন্টে ইমিট হওয়া শুরু করলো, এই সিএফসি গ্যাসগুলা ওই পর্যন্ত গিয়ে ওজোন গ্যাসগুলোকে ভাঙা শুরু করলো। ওজোন গ্যাসগুলোকে ভেঙে ভেঙে ওখানে একটা হোলের মতো ক্রিয়েট হয়ে গিয়েছিল, যেটার ফলে দেখা গেল যে আল্ট্রাভায়োলেট রেস যেগুলো পৃথিবীতে আসার কথা না, সেগুলো হচ্ছে পেনিট্রেট করছে। ঠিক আছে, তারপর থেকে ইন্টারন্যাশনাল রেগুলেশনের মাধ্যমে সিএফসি গ্যাসকে ব্যান করা হয়েছে। সো ধরো যে সিএফসি গ্যাস ফার্স্টে যখন প্রডিউস করা হচ্ছিল, তো তখন একটা নেশন বা হচ্ছে কয়েকটা নেশন মিলে নিশ্চয়ই ফ্রিজ, এসি এগুলোই প্রডিউস করছিল। হ্যাঁ, তো ওখানে লোকাল একটা সোর্স থেকে এটা ইমিট হচ্ছে, বাট ইট
is potential to have a worldwide impact. এরকম যদি কোনো কিছু হয় দ্যাট সেটা হচ্ছে তোমার গ্লোবাল পলিটার্স, একটা জায়গা থেকে আসছে কিন্তু এটা পুরো পৃথিবীর যেই অ্যাটমসফিয়ার বলো বা হচ্ছে ইকোসিস্টেম বলো সেটাকে হ্যাম্পার করার জন্য এনাফ, এরকম যদি কোনো পলিউশন থাকে সেটা হবে তোমার গ্লোবাল পলিউটার্স। দেন হচ্ছে তোমার রিজনাল পলিউটার্স। রিজনাল পলিউটার্স হচ্ছে এমন পলিউটার্স গুলাকে আমরা রিজনাল পলিউটার্স বলবো যেটা হচ্ছে একটা লোকাল সোর্স থেকে আসছে বাট it is potential to have its impact on 2 or more countries। মানে হচ্ছে একটা সোর্স থেকে আসবে কিন্তু এটার ইম্প্যাক্টটা অন্য একটা স্টেটে গিয়ে বা অন্য একটা জায়গাতে গিয়ে পড়বে বা এটার ইম্প্যাক্টটা একটু বেশি থাকবে। যেমন হচ্ছে আমরা অ্যাসিড রেনের কথা জানি, তাই না? অ্যাসিড রেন হচ্ছে কিভাবে হয়, যখন আমরা বাতাসে প্রচুর পরিমাণে সালফার ডাইঅক্সাইড থাকবে, নাইট্রোজেন ডাইঅক্সাইড থাকবে, সেই সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড ওয়াটার ভ্যাপরের সাথে রিয়াকশন করে বেশ কিছু রিয়াকশনের মাধ্যমে গিয়ে সালফিউরিক অ্যাসিড ক্রিয়েট করে আর ফসফরিক অ্যাসিড ক্রিয়েট করে, তাই না? এসিড রেনো ম্যাম ক্রিয়েট করে ম্যাম। অ্যাসিড রেন ক্রিয়েট করে, হ্যাঁ। তো এই যে আমরা বলছি যে আমাদের ইন্ডাস্ট্রি থেকে তোমার সালফার ডাইঅক্সাইড আসছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড আসছে এবং এগুলো অনেকগুলো রিয়াকশনের মাধ্যমে গিয়ে সালফিউরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড ক্রিয়েট করছে। এখানে নর্মালি বোঝা যায় যে এই রিয়াকশনগুলা তোমার কিন্তু হচ্ছে তুমি টেস্ট টিউবে যেরকম রিয়াকশন করো বা একটা বিকারের মধ্যে যেরকম রিয়াকশন করো এত র্যাপিড রিয়াকশনস কিন্তু ওখানে হয় না। ওখানে আস্তে 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 তোমার এই অ্যাসিডিক ফর্মেশনগুলো আসে, দেন একটা পার্টিকুলার জায়গাতে গিয়ে তোমার এটা রেইনের সাথে অ্যাড হয়ে যায় অ্যান্ড যেটাকে আমরা বলছি অ্যাসিড রেইন। সো ধরো যে ইন্ডিয়াতে একটা জায়গাতে অনেকগুলা ইন্ডাস্ট্রিজ আছে যেখান থেকে তোমার সালফার ডাইঅক্সাইড আসছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড আসছে, কার্বন ডাইঅক্সাইড আসছে। তো এইটা এসে আলটিমেটলি এই যে এরকম অনেকগুলো রিয়াকশনস হচ্ছে, রিয়াকশন হওয়ার পরে অ্যাসিড রেনটা এসে বাংলাদেশে পড়লো বা বাংলাদেশে এসে অ্যাসিড রেন ফর্মেশন হলো, তখন সেটা হবে তোমার রিজনাল পলিউটার্স। তার মানে হচ্ছে আমার সোর্স একটা জায়গাতে থাকবে কিন্তু এই পলিউটেন্টগুলো ইম্প্যাক্ট ফেলবে অন্য একটা জায়গাতে গিয়ে, ঠিক আছে? এখন এইটা তোমার ইউজুয়ালি হয় যে তোমার দুইটা কান্ট্রির মধ্যে হতে পারে। এখন এটা শুধুমাত্র যে অ্যাসিড রেনে এটার একমাত্র উদাহরণ ব্যাপারটা এরকম না, আমাদের হচ্ছে অনেকগুলো ট্রান্সবাউন্ডারি রিভার আছে। ট্রান্সবাউন্ডারি রিভার মানে কি? ট্রান্সবাউন্ডারি রিভার হচ্ছে যেই রিভারগুলা 2 বা ততোধিক দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, রাইট? যেমন হচ্ছে আমাদের যমুনা হচ্ছে আসছে কোত্থেকে? আমাদের যমুনার উৎপত্তি স্থল কোথায়? হিমালয়। হিমালয় হিমালয় থেকে হচ্ছে ও বাংলাদেশ পর্যন্ত এসছে। সো এখানে যে দেখা যায় হিমালয় থেকে সে ইন্ডিয়ার উপর দিয়ে বাংলাদেশে এসছে। ইন্ডিয়া যদি কোনো হ্যাজার্ডাস পলিউটেন্ট এই যমুনা নদীর মধ্যে ফেলে এবং সেটার জন্য যদি আমাদের দেশের উপর দিয়ে যেই পোর্শনটুকু গিয়েছে সেটার উপর যদি ইম্প্যাক্ট পড়ে, দ্যাট উইল বি অলসো ট্রান্সবাউন্ডারি পলিউটেন্ট আর রিজিওনাল পলিউটেন্ট। বুঝতে পারছো? ট্রান্সবাউন্ডারি পলিউটেন্টস হচ্ছে সেগুলাই যেটার একটা সোর্স থেকে আসবে কিন্তু এটার ইম্প্যাক্টটা কিছুটা মানে বড় অঞ্চল জুড়ে পড়বে, ঠিক আছে? যেমন হচ্ছে আমরা যদি আমেরিকার কথা ধরি, আমেরিকাতে হচ্ছে অনেকগুলো স্টেট আছে এবং ওদের হচ্ছে একটা স্টেট বাংলাদেশের 5টা সমান, ঠিক আছে? ওইখানেও যদি এরকম হয় যে একটা স্টেটের যে পলিউটেন্ট সেই পলিউটেন্ট হচ্ছে অন্য একটা স্টেটে গিয়ে ঝামেলা করতেছে বা অন্য একটা স্টেটে গিয়ে সেটার একটা ইম্প্যাক্ট পড়ছে, দ্যাট উইল বি অলসো রিজিওনাল পলিউটেন্টস। আচ্ছা, দেন হচ্ছে আরেকটা আছে এখানে তোমার এটা লেখা নাই, সেটা হচ্ছে লোকাল পলিউটার্স। লোকাল পলিউটার্স যেগুলো আছে সেটা বলো। একটা প্রশ্ন ছিল, শিওর। কার্বন মনোক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড এগুলো পলিউটেন্ট আবার কি রিজনাল পলিউটেন্ট মধ্যে পড়বে? রিজনাল পলিউটেন্টের মধ্যে পড়বে, হ্যাঁ পড়তে পারে। কেন? কারণ হচ্ছে যে যখন ও তোমার এয়ার পলিউটেন্টস গুলোর সাথে ফার্দার রিঅ্যাকশনস করবে, মানে এখানে না অনেকগুলো এটা তো গ্লোবাল পলিউটেন্টস, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, তারপর PM5 বা
এগুলো যা আছে। হ্যাঁ, আবার রিজিওনাল পলিউটেন্টের মধ্যে না পড়ে। PM5, PM2.5, PM10, these are not global polluters. কারণ হচ্ছে যে PM2.5, PM10 এটা হচ্ছে যে তুমি পার্টিকুলেট ম্যাটার, হ্যাঁ, এটার প্রেজেন্স ইন্ডিয়াতে বাংলাদেশে যেরকম পাবা সেরকম কিন্তু তুমি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে পাবা না, কারণ দে আর হ্যাভিং সাম রেগুলেশনস অ্যান্ড লস ফর দিস। তাদের এরকম অনেক রেগুলেশনস আছে, ল আছে যেগুলোতে হচ্ছে এটা একদম পারফেক্টলি বলা যে ইন্ডাস্ট্রিগুলা কখন কি করতে পারবে, এবং হচ্ছে ওইসব দেশে তোমার এরকম আছে যে তোমার ট্রান্সপোর্টেশনের উপর বিভিন্ন ধরনের বাইন্ডিংস আছে, যে তোমার ইভেন অর এরকম ভাগ করা আছে যে সব ট্রান্সপোর্টেশন একসাথে একই দিনে রাস্তায় চলতে পারবে না, একদিন ইভেন চলবে, একদিন অর চলবে, এরকম করে তারা হচ্ছে ভেহিকলের যে ইমিশন আছে সেটার উপর একটা কন্ট্রোল করার চেষ্টা করে। বুঝতে পারছো? PM2.5, PM10, this is kind of very local pollutant. Very local pollutant in that sense, কারণ হচ্ছে স্মগ যখন ক্রিয়েট হয়, আমরা হচ্ছে স্মগের ফর্মেশন দেখবো, স্মগ যখন ক্রিয়েট হয় এটা হচ্ছে তোমার ওই রিজনের উপর, যেই রিজনের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ডাইঅক্সাইড থাকবে, ওজোন থাকবে, সেই জায়গাটুকুতে কিন্তু স্মগ ক্রিয়েট হবে। বাট ইটস নট লাইক দ্যাট স্মগ ক্রিয়েট হওয়ার পরে সেটা হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছে বা এক জায়গা থেকে আরেক জায়গাতে চলে যাচ্ছে, এরকম কিন্তু না ব্যাপারটা। কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড এটা যদি এরকম হয় যে তোমার রিজিওনাল কোনো একটা ইম্প্যাক্ট ফেলছে, বা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মাঝে মাঝে তোমার ওয়াটার ভ্যাপরের সাথে রিয়াকশন করে সেখান থেকে যদি অ্যাসিড ক্রিয়েট করতে পারে, বা এটা যদি ফার্দার রিয়াকশনসের মধ্যে যদি অংশগ্রহণ করে, ইট উইল বি রিজিওনাল। স্মগের যে ব্যাপারটা আপনি বলছিলেন, তো সেটার ক্ষেত্রে হ্যাঁ একটা পার্টিকুলার প্লেসে এটার ইন্টেন্সিটিটা অনেক বেশি হতে পারে, কিন্তু এটার প্রভাবটা ছড়িয়ে দেওয়ার কথা না। কিভাবে ছড়িয়ে যাবে বলো? ধরেন কোথাও এক জায়গায় এটার ইফেক্টটা তো ছড়ানোর কথাই, কারণ ছড়ানোর কথা সেটা আমি মানে আই এম নট এগ্রিং উইথ ইউ, কিন্তু ছড়ানোর কথা কিভাবে ছড়াবে? জানি না, বাট আমি মনে করি তোমাকে জানতে হবে আদনান। কুয়াশার কথা একটা সিমিলার এটার মধ্যে কুয়াশার ব্যাপারটা। কুয়াশাতে হচ্ছে ধূলি করা হয় আর এখানে হচ্ছে পলিউটেন্ট গুলো যুক্ত হয়। তো ব্যাপারটা হচ্ছে এরকম, যেখানে থাকে সেখানেই থাকে, আশেপাশে খুব বেশি একটা ছড়ায় না। এক্স্যাক্টলি সো, যে তোমার হচ্ছে ঢাকার মধ্যে যদি স্মগ ক্রিয়েট হয়, সেই ঢাকার স্মগটা কিন্তু ময়মনসিং পর্যন্ত যাবে না। ময়মনসিং এ যদি স্মগ ক্রিয়েট করার মতো পলিউটেন্টস গুলো থাকে, তাহলে সেখানে শুধুমাত্র স্মগ ক্রিয়েট হবে। বুঝতে পারছো আদনান? হ্যাঁ ম্যাম। It will have it impacts on its people, on that local people. ওখানে যে মানুষগুলো থাকবে সেটার উপরেই কিন্তু ইম্প্যাক্ট করবে। আদারওয়াইজ আমরা হচ্ছে কালকে হচ্ছে বলেছিলাম যে গ্রেট স্মগ অফ লন্ডন 1952-তে, হ্যাঁ 1952-তে হঠাৎ করে লন্ডনে হচ্ছে তোমার একদম ধোয়া ধোয়া অবস্থা, ওখানে হচ্ছে কোনো সানলাইট পেনিট্রেট হচ্ছে না। এখন ইন্ডিয়াতে যে ব্যাপারটা হচ্ছে, তো সেখানে কোনো সানলাইট পেনিট্রেট হচ্ছে না। তো দ্যাট ওয়াজ নিউ at that time. তারা তখন জানতো না যে এরকম একটা স্মগ ফর্মেশনের কোনো ইস্যুস থাকতে পারে, বা উইন্টার যখন আসছে, যখন টেম্পারেচার কমে যাচ্ছে, তখন এরকম স্মগ ফর্মেশন হতে পারে। সো দ্যাট ওয়াজ সামথিং ভেরি নিউ টু দোজ পিপল। সো যখন তারা বুঝতে পারলো যে হ্যাঁ আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের কারণে আমাদের নাইট্রোজেন আছে, নাইট্রোজেন, তারপর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলো থেকে এগুলো হচ্ছে ওজোন গ্যাস ক্রিয়েট করছে এবং আলটিমেটলি এটা স্মগ হয়ে যাচ্ছে। এবং ওই 4 দিন ওইটা হচ্ছে তোমার একটা ঠিক একটা স্মগ হিসেবে ছিল, 4 দিন ইট হ্যাজ স্টেইড, এবং এই 4 দিনের মধ্যে 4000 মানুষ মারা গিয়েছিল। ঠিক আছে? তো যদি এরকম হতো যেটা মুভ করতে পারছে, তাহলে তো লন্ডন থেকে ওর পার্শ্ববর্তী যে জায়গা আছে সেখানে চলে যেত, তাহলে ওখানকার মানুষগুলোকে ইফেক্ট করতো। বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা, দেন হচ্ছে তোমার লোকাল পলিউটেন্টস হচ্ছে ওটাই যেটা হচ্ছে যেই জায়গা থেকে ইমিট হচ্ছে বা যেই জায়গা থেকে প্রডিউস হচ্ছে, সেটা ইম্প্যাক্টটা ওই জায়গাটাতে থাকবে, ওই জায়গাটাতে থাকবে। এটা হচ্ছে খুব বেশি একটা মুভ করবে না। এখন মুভমেন্টের উপর আসলে অনেকগুলা ইস্যুস এখানে রিলেটেড, যেমন হচ্ছে তোমার হিয়ারের মুভমেন্ট এটার সাথে রিলেটেড, তোমার একটা জায়গার টেম্পারেচার কেমন আছে সেটা এখানে রিলেটেড, হিউমিডিটি কেমন আছে সেটাও এখানে রিলেটেড। সো আমরা যদি গ্রসলি বলতে যাই, আমাদের গ্লোবাল পলিউটেন্টস হচ্ছে সেই পলিউটেন্টস গুলো দোজ আর পটেনশিয়াল টু হ্যাভ অ্যান ইম্প্যাক্ট ওয়ার্ল্ড ওয়াইড। রিজিওনাল পলিউটেন্টস হচ্ছে সেই পলিউটেন্টস যেটা একটা জায়গা থেকে ইমিট হবে
বাট এটার যে ইম্প্যাক্ট সেটা হয়তো বা আশেপাশের একটা বড় জায়গা জুড়ে পড়তে পারে। আর হচ্ছে লোকাল পলিউশনস হচ্ছে সেগুলো যেটা একটা সোর্স থেকে আসবে, বাট ইট উইল হ্যাভ ইট ইম্প্যাক্টস অন ইটস সারাউন্ডিংস অনলি। একটু একটু কি বুঝতে পারছো? জি জি ম্যাম। ম্যাম। ওকে, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কোথাও কোনো কোশ্চেন আছে বা কোনো প্রশ্ন মনে যাচ্ছে যে এটা তাহলে এরকম কেন? ম্যাম আমার এগুলো মনে হয় যে এটা ছড়িয়ে মানে যেই রকম পলিউশনই হোক আমার মনে হয় এটা ইফেক্টটা মানে এটা আমার তোমার মনে হতে গ্লোবাল, হবে না, there should be এটা some আপনি একটু পার্থক্য scientific information behind your thinking, তাই না? হ্যাঁ, না, কিন্তু একটু ব্যাপারটা একটু পার্থক্য যদি একটু পার্থক্য করে দিলে। কিভাবে পার্থক্য করবে বল, কি হ্যাঁ, হচ্ছে হয়তো গ্লোবাল, এক্সাম্পল চাচ্ছে রিজিওনাল, এরকম তারপর কিছু। লোকাল। হ্যাঁ 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 আদনান, তুমি তোমার কোশ্চেনটা ক্লিয়ারলি বলো। ম্যাম আমি পার্থক্য করতে পারতেছি না একটার সাথে আরেকটা। তুমি কি বুঝতে পেরেছো যে গ্লোবাল পলিউটেন্টস, আচ্ছা তুমি কি বুঝতে পেরেছো রিজনাল পলিউটেন্টস আমি কোনটাকে বলতে যাচ্ছি? হ্যাঁ, বলো। এই যে স্মোকের ব্যাপারটা আপনি আনছিলেন, তো ওই তো ক্ষেত্রে লোকাল কুয়াশার পলিউটেন্ট থিওরি। আমি তো স্মগকে কখনো তো আমি রিজনাল পলিউটেন্টস বলি নাই। ম্যাম আমি জানি না তাহলে আপনার কি নিয়ে। ম্যাম আমি যদি একটু ক্লিয়ার করতে পারতাম হয়তো। হ্যাঁ হ্যাঁ শিওর। যেমন ম্যাম বললো যে স্মগের ব্যাপারটা, স্মোকটা হচ্ছে লোকাল। আমি ধর যে ঢাকাতে যদি স্মোকটা তৈরি হয় এটা ঢাকাতেই থাকবে, যদি না ঝড় বা এই টাইপের কিছু হয় তো এটা ঢাকাতেই স্টে করবে। তারপরে ম্যাম বললো হচ্ছে তোর ইয়ার কথাটা, এসিড ড্রেনের কথাটা। তো একটা এলাকায় ধর ঢাকাতে হচ্ছে প্রচুর পরিমাণে কারখানা আছে, তো এখান থেকে কার্বন মনোক্সাইড বা নাইট্রাস অক্সাইড বা সালফার ডাই অক্সাইড তৈরি হচ্ছে, যার কারণে সেটা হচ্ছে পরবর্তীতে এসিড ড্রেনের তৈরি করতেছে। এখন কিন্তু এসিড ড্রেনটা যখন হচ্ছে তখন শুধু ঢাকাতেই হচ্ছে না, ঢাকার আশেপাশে হয়তো ময়মনসিংহ, খুলনা বা নারায়ণগঞ্জ এইসব এলাকাতেও এসিড ড্রেন হচ্ছে। এটা হচ্ছে রিজিওনাল হলো। আর বাকিটা থাকে হচ্ছে গ্লোবাল। গ্লোবালটা হচ্ছে ধর কার্বন ডাই অক্সাইড, এটা যখন ইমিট হচ্ছে তো এটা গ্লোবালি ইফেক্ট ফেলতেছে, সারা ওয়ার্ল্ডেরই হচ্ছে তোর টেম্পারেচার বাড়ায় দিতেছে। তো এটা হচ্ছে গ্লোবাল পলিউটেন্ট, আমি যদি ভুল না হয়ে থাকি। না, ইউ আর অলরাইট। আদনান বুঝতে পেরেছো? ম্যাম এক্সাম্পলটা যেটা কার্বন ডাই অক্সাইড গ্লোবাল পলিউটেন্টস এর মাঝে, সিএফসি এই দুটো গ্লোবাল পলিউটেন্টস এর মাঝখানে আরো দুই তিনটা উদাহরণ যদি দিতেন, মানে এই সেম ক্যাটাগরির আচ্ছা মাঝে। শোনো, আগামী সপ্তাহের মঙ্গলবার দিন, হ্যাঁ হ্যাঁ, আমাদের 10:15 ক্লাস আছে, ঠিক আছে? তো হ্যাঁ 10:15 ক্লাসে তোমার যে কাজ সেটা হচ্ছে, তুমি তো আগের ক্লাসগুলো সব ভুলে যাচ্ছ বা আগের ক্লাসগুলো তোমার কাছে নাই। তো তোমার যেটা কাজ সেটা হচ্ছে যে তুমি এই যে আমরা আজকে যেই দুইটা ক্যাটাগরাইজেশনের উপর পলিউশনগুলোকে ভাগ করলাম, একটা হচ্ছে রিটেনশন টাইম অফ পলিউশনস আর হচ্ছে রিজন অফ স্কেল অফ ইম্প্যাক্ট, এই দুটোর উপর বেস করে আমরা যেই কয়েকটা ভাগে ভাগ করলাম, এটা নিয়ে তুমি আমাদেরকে 10 মিনিট একটা লেকচার দিবা ইন নেক্সট উইক। আমি ইয়েস, ইউ। এটা তুমি বলতে পারো দিস ইজ ইয়ার পার্সোনাল হোমওয়ার্ক, ঠিক আছে? কারণ হচ্ছে আই বিলিভ যে তুমি যখন বলবা তখন হচ্ছে যে তোমার ক্লাসমেটস যারা আছে তারা আরো অনেক ইনফরমেশন এখান থেকে পেতে পারবে, আর তাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তারা ওখানে ক্লিয়ারিফাই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ম্যাম আরেকবার বলবেন কিসের উপর? এই যে আমরা বললাম যে কিউমুলেটিভ পলিউটেন্টস, নন কিউমুলেটিভ পলিউটেন্টস, গ্লোবাল পলিউটেন্টস, রিজনাল পলিউটেন্টস, লোকাল পলিউটেন্টস, এই 5টা ক্যাটাগরির উপর তুমি আমাদেরকে বলবা যে কোনটা কি জিনিস, তা হচ্ছে আরো কিছু আচ্ছা এক্সাম্পল আমাদেরকে দিবা, ঠিক আছে? আচ্ছা ম্যাম। বেশি হয়ে যাচ্ছে? আচ্ছা না ম্যাম। ওকে, আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে? জি জয়শ্রী, মিস। তুমি কি আছো? হ্যাঁ ম্যাম। কি ক্লাস করছো? জি ম্যাম। বলো তো একটা লোকাল পলিউটেন্টের উদাহরণ বলো। ম্যাম লোকাল পলিউশন কাকে বলে বলো? বলো বলো। আহা,
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার মনে থাকবে তোমার কাজ? মিস আমি হ্যাঁ কি একটা ম্যাম। প্রশ্ন করতে পারি? শিওর, বলো কে বলছো কথা, মিস জোবেদা। বলো। মিস বায়োজিওকেমিক্যাল সাইকেল এই টার্মটা আমি কি বুঝতে সাইকেল? পারিনি। বায়োজিও মিস হয়তোবা ভুল হতে পারে, আমি খেয়াল করতে পারিনি ওইভাবে। এই যেটা বায়োজিওকেমিক্যাল সাইকেল, জি জি আচ্ছা মিস। দিস ইজ কাইন্ড অফ তোমার আমাদের যে আমরা নাইট্রোজেন সাইকেলের কথা পড়ে আসছি, নাইট্রোজেন সাইকেল, ফসফরাস সাইকেল, কার্বন সাইকেল, এগুলার কি একটা চক্র আছে না, যেটা কিভাবে তোমার কতটুকু পোর্শন কোথায় থাকে, কিভাবে এটা রিসাইকেল হচ্ছে, সেগুলো আমরা জি কিন্তু পড়ে আসছি ছোটবেলায়। দেখো এখন এই স্টেজে এসে কিন্তু সবকিছু রিকল করা সম্ভব না, ঠিক আছে, সবকিছু তোমাদেরকে কিন্তু ধরে ধরে পড়ানো সম্ভব না। তোমরা কার্বন চক্র পড়ে আসছো, পানি চক্র পড়ে আসছো, ফসফরাস চক্র পড়ে আসছো, নাইট্রোজেন চক্র পড়ে আসছো, তাই না? ওই যে সাইকেল জি গুলো, দ্যাট ইজ জি বায়োজিওকেমিক্যাল সাইকেল, বুঝছো? সব মিলিয়ে বায়োজিওকেমিক্যাল সাইকেল। বায়োজিওকেমিক্যাল সাইকেল, রাইট। আর কিছু? জি জি মিস, থ্যাংক না মিস। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা, তোমাদেরকে আমার ক্লাস খুব বোরিং লাগে? না মিস, ভালো লাগে। আচ্ছা আসলে হচ্ছে এই অনলাইন ক্লাসে 20-25 মিনিটের বেশি মনোযোগ ধরে রাখা কষ্টকর। আর ম্যাম অনেকদিন পর তো ম্যাডাম আমরা এই অনলাইন ক্লাসে যুক্ত হলাম, মানে 10-12 দিনের গ্যাপ নতুন করে যে আগের লং টাইম ম্যাডাম একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে একবার বলো তো। মিস মিস মাঝখান দিয়ে অ্যাসাইনমেন্ট ছিল তো, দুইটা ক্লাস মিস হয়েছে অ্যাসাইনমেন্টের কারণে, এই কারণে আগের ফ্লোটা মিস ধরে রাখতে পারছি না। এখন হচ্ছে মিস কিছুটা বোরিং লাগছে, মানে তাল মিলাতে পারছি না, সেটা আমার ব্যর্থতা। আচ্ছা, জি মিস এরকম অনেকেরই হয়েছে। অনলাইন ক্লাস নিতে মিস আসলে সহমত এর আমি সাথে। যদি আমার পার্সোনাল অপিনিয়নের কথা বলি, দিস ইজ ভেরি টাফ টু টক ইন দিস ওয়ে। লাইক আমি তোমাদেরকে আসলে খুব চিনিও না, আমি তোমাদেরকে কখনো দেখিও নাই, আমি হচ্ছে আকাশ বাতাসে কথা বলতেছি। So, এটা আমাদের থেকে চ্যালেঞ্জিং বা সবার দিক থেকে হয়তো বা চ্যালেঞ্জিং। যাই হোক, এখন আসলে যেহেতু এক একটা কোর্স এক এক রকমের, হ্যাঁ, তো আই হোপ যে তোমরা যদি একটু কনসেন্ট্রেট করো তাহলে খুব বেশি বোরিং লাগার কথা না। কনসেন্ট্রেশন রাখা যায়নি। রাখা যায় নাই? এটাই সমস্যা ম্যাম, মানে ফিজিক্যাল ক্লাসগুলো হইলে হয়তো বা কনসেন্ট্রেশন রাখা যায়, হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু একটা অনলাইন ক্লাসে বাসায় বসে বসে তো আসলে ওই ফ্লেভারটাই পাওয়া যায় না যে তুমি ক্লাস করছো। তোমার হ্যাঁ কাছে ম্যাম মনে হবে যে হ্যাঁ তুমি একটা ইউটিউব ভিডিও দেখছো, অর্ধেক কথা শুনলেও চলবে, অর্ধেক কথা না শুনলেও চলবে। এরকম ম্যাম, কেসটা এরকম অনেকটা, এক্স্যাক্টলি। মানে আসলে তার উপর ম্যাম 20-25 মিনিটের বেশি মনোযোগ ধরে রাখা একদমই তো ক্লাস ম্যাম, কারণ কি বলছো বলো। ম্যাম যেমন আপনার আপনি ক্লাস করছে, হুট করে ম্যাডাম নেট কানেকশন ফল করলো, তো মাঝখান দিয়ে ম্যাডাম 2-3 মিনিট আমি নাই, ওই 2-3 মিনিটের পড়াটা পরবর্তী 10 মিনিটে ম্যাডাম মানে বুঝতে গেলে আরো বেশি ডেজার্টেড, কারণ যেটা ভিডিও দেখে বুঝতে গেল ম্যাডাম, মানে ম্যাডাম ওভাবে আর হয়ে ওঠে না ম্যাডাম। এক কথায় ম্যাডাম ওই ম্যাডাম পিছে যে পড়ছি ম্যাডাম, পিছেই, সামনে আর আগানো হচ্ছে না তেমন ভাবে। না, বুঝতে পারছি আসলে তোমাদের ফিজিক্যাল একটা প্রেজেন্স থাকলে যেরকম একটা ইন্টারেকশন থাকে, যে তুমি আমি যখন তোমার সাথে কথা বলছি তখন কিন্তু আমি তোমার অ্যাপ্রোচ দেখে বুঝতে পারবো যে হ্যাঁ তুমি কোন জিনিসটা বুঝতে পারছো না বা কোন জিনিসটা তুমি বুঝতে পারছো, রাইট? তখন আমি ওই জিনিসটার উপর ফোকাস করবো। এখানে কিন্তু ওই ফ্লেভারটাই আসলে অ্যাবসেন্ট। আর যাই হোক, আসলে এরকম সিচুয়েশনের মধ্যে তাও তো আমরা কন্টিনিউ করছি। এখন যেহেতু সবকিছু আনসার্টেন, কবে ঠিক হবে না হবে, কবে তোমরা ক্যাম্পাসে আসতে পারবে, কবে সবকিছু নর্মাল হবে, এগুলোর মধ্যেই থাকতে হবে যতটুকু ভালো থাকা যায়। তোমাদেরকে আমি মাঝে মাঝে কাজ দিব, তোমাদের মন খারাপ করার কিছুই নাই, আমি তোমাদেরকে একটু একটু করে কাজ দিই, কারণ আমি চাই, আমি বুঝি যে
তোমার একটা ক্লাসের মধ্যে কনসেন্ট্রেশন ধরে রাখার সমস্যা, তুমি একটা যখন বাসায় আছো, তোমার বাসায় ফ্যামিলি মেম্বার্সরা আছে, তাদের বিভিন্ন ধরনের ডিলিংস আছে তোমার সাথে, বা তুমি নিজে হয়তো বা কনসেন্ট্রেট করতে চাচ্ছ না বা পারছো না, ইউ হ্যাভ দ্য অল ফ্রিডম টু ডু এভরিথিং দেয়ার। ক্লাসে যেরকম তুমি কথা বলতেছো কেন, কথা বলো না, এই না সেই না, অনেক কিছু করে কিন্তু তোমাদের কনসেন্ট্রেশনটা ক্লাসের মধ্যে রাখা যায়, কিন্তু এখানে তো আসলে ওই অপশনটা খুবই কম। যাই হোক, বাট আমার মনে হয় আমরা ট্রাই করি তোমাদেরকে ফ্যাসিলিটেট করার। লাইক ইন মাই কেস, ইন মাই কোর্স, ইউ ক্যান আস্ক মি অ্যাবাউট অল অফ ইউর ইন্টারেস্ট। এই যে যেমন আমি আদনানকে একটা কাজ দিলাম, কারণ হচ্ছে ও কিন্তু জিনিসগুলো শুনতে পারছে, কিন্তু ও জিনিসগুলো নিয়ে চিন্তা করতেছে না, চিন্তা না করে ও ভাবতেছে আচ্ছা ঠিক আছে তো আমি ম্যাডামকে জিজ্ঞেস করলেই হয়ে যাবে। কিন্তু তোমার কিন্তু এখন তুমি একটু বড় হয়েছো, এখন কিন্তু ম্যাডাম স্যার তোমাকে সবসময় কিন্তু ফ্যাসিলিটেট করতে পারবে না বা করবে না, এখন অনেক কিছু তোমাকে নিজেকে ঘেটে ঘেটে বের করতে হবে, ঠিক আছে? ও সবকিছু শুনছে, ও সবকিছু জানে, এখন তার নিজের একটু চিন্তা করতে হবে, তাহলে এসে বুঝে ফেলবে যে আসলে জিনিসটা কি বলছি আমি। ম্যাম তারপরেও ম্যাম খুলে দেওয়া উচিত ম্যাম, বাসার ভিতর পুরো আমরা বললেই তো হবে না, এখন তোমার যে অবস্থা, আই থিঙ্ক ফার্দার there may be some lockdown restrictions. ম্যাম কোনো গুরুত্বই নেই বাসার ভিতরে, একেবারে যে পুরো কেউ পাত্তাই দেয় না ম্যাম, এমন একটা অবস্থা হয়েছে ম্যাম। বাইরে ম্যাম আবার দেখতেছি তো ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে নতুন করে লকডাউন দিতেছে, আর কালকেও নিউজে দেখলাম যে সবগুলো সূচকে নাকি করোনার হার বাড়তেছে। এখন আবার যদি আমাদের লকডাউন দেশের দেয়, ক্ষেত্রে তো ব্যাপারটা অন্যরকম, আমাদের দেশে তো এখন টেস্ট করেই 2 দিনে 2139টা কেস নতুন। 2 দিনে কত? কালকে ম্যাম আমাদের দেশে 45 জন মারা 2139 গেছে একদিনে, এর বাইরে তো আরো আছে। হ্যাঁ সেটাই, এটা আসলে বোঝা যাচ্ছে না যে আগামী বছর ঠিক হবে কি না। যাই হোক, আমি তোমাদেরকে যেটা রিকোয়েস্ট করবো, জাস্ট ট্রাই টু ইউটিলাইজ ইউর টাইম। তবে তোমাদের জন্য কষ্টই লাগে আসলে, ভার্সিটিতে ভর্তি হয়ে ভার্সিটির ফ্লেভার পাওয়ার আগে আবার বাসায় গিয়ে বন্দি হয়ে গেছো। ম্যাম ক্যাম্পাস খুলে দিক ম্যাম, আমরা পিপি পরে ক্লাস করব ম্যাম। তোমরা পিপি পরে ক্লাস করবে, আমরা পিপি পরে ক্লাস নিব, ভালোই হবে, দেখা যাক। মিস যদি হলের যদি আমাদের সবার জন্য ব্যবস্থা করে থাকতো তাহলে সোভিয়েত ইউনিয়নের মতো লাগে যাবে। না এটা আসলে সবাই পিপি পরে ক্লাস করবে, আনপ্রেডিক্টেবল। যাই হোক, আর এমনিতে সবাই ভালো থাকার চেষ্টা করো, কারণ এই সময়ে মেন্টাল স্ট্রেসটা নেওয়াটা খুব ডিফিকাল্ট। আমি বোঝার চেষ্টা করি তোমাদের ইস্যুগুলো, কিন্তু কি করার আছে, কিছু করার নেই আমাদের। ঠিক আছে, তাহলে সবাই দিয়েছো না তোমাদের চ্যাট বক্সে তোমাদের আইডি? জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, আদনান কিন্তু আমাদেরকে ক্লাস নেবে পরের মঙ্গলবার সকালবেলা, ঠিক আছে আদনান? মনে থাকবে? মনে থাকবে তো, কাছে থাকতে হবে কিন্তু সেদিন। হ্যাঁ ম্যাম মনে থাকবে। ঠিক আছে, অবশ্যই আমরা তোমার কাছ থেকে অনেক কিছু জানতে পারবো হোপফুলি। ম্যাম এখন একটা ক্লাস আছে আমাদের, তাহলে হ্যাঁ হ্যাঁ শিওর, ঠিক আছে। সবাই চ্যাটে তো দিয়েছো আইডি, ঠিক আছে, ভালো থাকো। জি ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম ম্যাম।